প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নবান্ন যাওয়ার পথে হঠাৎ থমকালো কনভয়, মাঝ রাস্তায় নেমে একই করলেন মমতা, হু হু করে ভাইরাল ভিডিও। সুপ্রিম কোর্ট নয়, এবার আরজিকর মামলার বিচার হবে কলকাতায়, হাইকোর্টে সরছে শতপ্রণোদিত মামলা। হিয়ারিংয়ের আগেই দলের বিএলএদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু, জল্পনা উস্কে দিলেন শ্রমিক। বিজেপি জানে কি করে ঠেলা দিতে হয়, যুব ভারতী বিপর্যয় প্রতিবাদে শুভেন্দু, গেটে বাধা পেয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা। অমিত শাহকে হামলা ও স্কুল ওড়ানোর হুমকি, 10টি স্কুলে ইমেল আসতেই তুলকালাম কাণ্ড। ভোটার তালিকায় মমতার ভোট ব্যাংক সাফ, 58 লক্ষ নাম বাদ পড়তেই অমিত মাল্লব্যের বিস্ফোরক পোস্ট। কংগ্রেসের কিছু নেই, 2026-এর নির্বাচনে জোট সম্ভাবনা নিয়ে যা বললেন অভিষেক। দম থাকলে পুলিশ ছেড়ে একা আয়, পার্থর চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার অর্জুনের, ধুমধুমার ব্যারাকপুর। ক্ষণে ক্ষণে পাল্টি খাচ্ছেন হুমায়ুন, এবার জোট করা নিয়ে কি বললেন। ভোটের আগেই মালদহে বড় রদবদল, কার্তিককে সরিয়ে চেয়ারে নতুন মুখ, কেন এই সিদ্ধান্ত মমতার দলের। জয়ের ব্যবধানকে ছাপিয়ে গেল নামবাদের সংখ্যা, কলকাতার 6টি বিধানসভায় বিপাকে তৃণমূল, চাঞ্চল্যকর তথ্য খসড়া তালিকায়। ফুটেজ দিন, প্রমাণ হলে শোকজ করা হবে, কীর্তিকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিলবে সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। মহুয়া রচনার ওপরে বেজায় চটলেন অভিষেক, কিন্তু কেন। ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করে রাখার সিদ্ধান্ত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি, বাড়ছে উদ্বেগ। 58 লক্ষেই কেল্লা ফতে, 2021-এর হারের ব্যবধান মেটানোর অঙ্ক কষলেন শুভেন্দু, চূড়ান্ত তালিকায় আরও চমকের ইঙ্গিত। 7 সিস্টার্সে হামলা চালাতে বাংলাদেশি মেয়েদের নিয়ে ফিদায়ে বাহিনী মাসুদ আজহারের জয়েশের। 1000 টাকা নাও, 2টো চায়ের কেতলি কেনো, বউকে বলো ঘুগনি করতে, পরামর্শ মমতার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বুধবার দুপুরে নবান্ন যাওয়ার পথে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ মাঝ রাস্তায় কনভয় থামিয়ে একটি মা ক্যান্টিনে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী, খুন্তি হাতে পরিবেশন। এদিন দুপুরে প্রশাসনিক সদর দপ্তরে যাওয়ার পথে হঠাৎই মুখ্যমন্ত্রীর কনভয় থামে একটি মা ক্যান্টিনের সামনে। কোনো আগাম ঘোষণা না থাকায় স্বাভাবিকভাবেই চমকে যান সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং ক্যান্টিনের কর্মীরা। গাড়ি থেকে নেমে সরাসরি ভেতরে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে তখন লাইন দিয়ে খাচ্ছিলেন দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ। শুধুমাত্র পরিদর্শনে থমকে থাকেননি তিনি, প্রশাসনিক প্রধানের খোলস ছেড়ে বেরিয়ে সোজা চলে যান হাঁড়ির সামনে। ডেস্কি থেকে গরম গরম ভাত আর তরকারি নিজের হাতে থালায় সাজিয়ে পরিবেশন করতে শুরু করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের মতো খাবার বেড়ে দিতে দেখে কার্যত আপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত সাধারণ মানুষ। 5 টাকার খাবারের গুণমান পরীক্ষা, মা ক্যান্টিনের খাবারের মান ঠিক আছে কিনা তা নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন মুখ্যমন্ত্রী। এদিন নিজে দাঁড়িয়ে থেকে পরিষেবার মান খতিয়ে দেখেন তিনি। উল্লেখ্য, রাজ্যের দুঃখ ও দিনমজুর শ্রেণীর মানুষের জন্য মাত্র 5 টাকায় ডিম ভাত সবজি পৌঁছে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছিলেন। প্রবীণদের আশীর্বাদ ক্যান্টিনে আসা বেশ কয়েকজন অশীতিপর বৃদ্ধ বৃদ্ধার সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন মমতা। তাদের কুশল সংবাদ নেন এবং তাদের অভাব অভিযোগের কথা ধৈর্য ধরে শোনেন। মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত সান্নিধ্য পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণরা। অনেকেই দুহাত ভরে তাকে আশীর্বাদ করেন। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পর থেকেই মুখ্যমন্ত্রী জনসংযোগে বিশেষ জোর দিয়েছেন। এদিনের এই সারপ্রাইজ ভিজিট আসলে বিরোধী শিবিরের এই বার্তাই পৌঁছে দিল যে তার সরকারের মানবিক প্রকল্পগুলোর কাজ সরাসরি পর্যবেক্ষণ রাখতে তিনি সবসময় সজাগ। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই মানুষের জন্য কাজ করেন এবং আজকের এই ঘটনা তার প্রতিফলন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং মানুষের সাথে কথা বলে এরপর নবান্নর উদ্দেশ্যে রওনা হন তিনি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্ট নয়, এবার আরজিকর মামলার বিচার হবে কলকাতায়, হাইকোর্টে সরছে শতপ্রণোদিত মামলা। আরজিকর কাণ্ড নিয়ে চলা আইনি লড়াইয়ে আজ এক বড়সড় মোড় এলো। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই ঘটনার প্রেক্ষিতে তারা যে শতপ্রণোদিত মামলা শুরু করেছিল তা এবার থেকে আর দিল্লিতে নয় বরং কলকাতা হাইকোর্টেই শোনা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ
আজ স্পষ্ট করে দিয়েছে যে মামলার পরবর্তী ধাপগুলো এখন থেকে রাজ্যের উচ্চ আদালতেই সামলাবে। সেই সঙ্গে সমস্ত নথিপত্রও দ্রুত হাইকোর্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। নির্যাতিতার বাবা মা শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে মামলার তদন্ত কতদূর এগোলো তা বর্তমানে কী অবস্থায় রয়েছে, স্ট্যাটাস রিপোর্ট, সেই সব তথ্য যেন নির্যাতিতার পরিবারকে নিয়মিত জানানো হয়। যদিও হাইকোর্টের ঠিক কোন বেঞ্চে বা কবে থেকে এই শুনানি শুরু হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো দিনক্ষণ জানা যায়নি। গত বছরের 9 আগস্টের সেই হাড়হিম করা ঘটনার পর থেকেই সারা দেশ যে বিচার পাওয়ার আশায় বুক ধেঁধেছিল, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ সেই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল। উল্লেখ্য, আরজি করের সেই মর্মান্তিক ঘটনার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে ধরেছিল, যাকে ইতিমধ্যেই শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তবে সুপ্রিম কোর্ট নিজে থেকে এই মামলার হস্তক্ষেপ করায় মানুষের মনে বিচারের আশা আরও বেড়েছিল। সিবিআইকে দিয়ে তদন্ত করানো থেকে শুরু করে চিকিৎসকদের নিরাপত্তার জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরির সবটাই ছিল সুপ্রিম কোর্টের নজরে। এখন মামলাটি ঘরের মাঠে অর্থাৎ কলকাতা হাইকোর্টে ফিরে আসায় আইনি লড়াই কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। হিয়ারিংয়ের আগেই দলে বিএলএদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রকাশ হয়েছে খসড়া তালিকা, যার মধ্যে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে 58 লক্ষের বেশি ভোটারের নাম। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে নিজ বাসভবনে ভবানীপুরের বিএলএদের নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এবার কলকাতায় দলের বিএলএদের নিয়ে বৈঠকে বসার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়ার একাংশ বিএলএরাও যোগ দেবেন এই বৈঠকে। আগামী 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকটি হবে। বঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হতেই শাসক দলের পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছিল যাতে একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায়। এসআইআর প্রক্রিয়ায় যে কোনো দলের বিএলএরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে। অভিযোগ, মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় বহু জীবিত ভোটারদের মৃত বলে তালিকায় যুক্ত করা হয়েছে। হুগলির ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরকে খসড়া তালিকায় মৃত বলে দেখানো হয়েছে, যেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। আগামী 23শে ডিসেম্বর হিয়ারিং শুরু করবে নির্বাচন কমিশন। ঠিক তার আগের দিন দলের বিএলএদের নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হুগলি ও হাওড়ার একাংশ বিএলএরাও যোগ দেবেন বলে জানা গেছে। এবার সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু, জল্পনা উস্কে দিলেন শ্রমিক। মেসি কাণ্ডের ক্ষত এখনও ভুলতে পারেনি যুব ভারতী। মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে। বছর ঘুরলেই আবার টি-20 বিশ্বকাপ ম্যাচ রয়েছে কলকাতাতেও। কিন্তু ইডেনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কি ভাবছে কলকাতা পুলিশ? এদিন এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। তার স্পষ্ট কথা, ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে প্রস্তুতি শুরু হয়েছে, মিটিং করেছি, আমরা সব পয়েন্ট নোট করেছি। যারা এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ থাকবে, আগেও করছি, ভালোভাবে হবে। এই প্রসঙ্গই উঠল শুভেন্দু শ্রমিকের যৌথ সাংবাদিক বৈঠকে। কিন্তু শ্রমিক সভাপতির দায়িত্ব পাওয়ার পর এভাবে শুভেন্দুর সঙ্গে একযোগে সাংবাদিক বৈঠকে শেষ কবে হয়েছিল তা যদিও মনে করতে পারছেন না রাজনীতির কারবারিরা। বিরোধী শিবিরের দুই তাবড় নেতাই এদিনও যুব ভারতী কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাস থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানাতে থাকেন। সেখানেই ইডেনে বিশ্বকাপ ম্যাচের প্রসঙ্গে কলকাতা পুলিশের প্রস্তুতির কথা উঠতেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতা পুলিশের বৈঠক প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক বলেন, জুন মাসে এই বৈঠক আবার হবে, বিরোধী দলনেতাকে সেখানে উপস্থিত থাকতে দেখবেন। রাজ্যে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে, কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ বলছে, শ্রমিক যে সময়ের কথা বলছেন সেই সময় তো রাজ্যে নতুন সরকার তৈরি হয়ে যাওয়ার কথা। জয়ের ব্যাপারে তিনি কি 100% নিশ্চিত? তাহলে কি শুভেন্দু অধিকারী হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী? শ্রমিকের মন্তব্যেই বাড়ছে জল্পনা। সাংবাদিকদের প্রশ্ন ধেয়ে গেলেও শ্রমিক যদিও তৎক্ষণে বলে দিলেন, বিজেপি কোনো মুখোশের রাজনীতি করে না। যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই থাকবেন, অর্থাৎ জয়ের ব্যাপারে তারা নিশ্চিত। কিন্তু শুভেন্দু কি মুখ? হাসি মুখে শ্রমিককে তখন বললেন, উনি তো পুলিশের সঙ্গে লড়াই করেন, তাই পুলিশের লোকেদের চেনেন, ওরাও চেনে, তাই ওই কথা বলেছি। তবে বৈঠক যে তিনি করছেন তা কালের নিয়মেই লেখা হয়ে গিয়েছে। পাশে বসে হাসি মুখে শুভেন্দু শুধু বললেন, ওটা বলা আসলেই সিম্বলিক। সাম্প্রতিককালে গোটা দেশের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব এনডিএ জোটে সর্বদাই যে বিজেপি কোনো মুখ্যমন্ত্রীর মুখ রেখে লড়েছে এমনটা নয়, তবে ব্যতিক্রমও রয়েছে। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের সভাপতিত্বের যখন বঙ্গ বিজেপি ময়দানে নেমেছিল তখনই কোনো মুখের কথা খুব একটা শোনা যায়নি। পদ্ম নেতাদের মুখে একটাই কথা ছিল, মুখ একজনই, তিনি স্বয়ং নরেন্দ্র মোদী। এবারও যে শ্রমিকদের পালে হাওয়া লাগাতে মোদীতেই শান দিচ্ছে গেরুয়া শিবির তা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু তার মধ্যেই শুভেন্দুকে সামনে রেখে শ্রমিকের এই হালকা চালের মন্তব্যেই বড় চাপান্ত তৈরি হয়েছে নাগরিক মহলে। অমিত শাহকে হামলা ও স্কুল ওড়ানোর হুমকি, 10টি স্কুলে ইমেল আসতেই তুলকালাম কাণ্ড। দিল্লি ও পাঞ্জাবের পর এবার নাশকতার ছায়া গুজরাটে। আহমেদাবাদ শহরের অন্তত 10টি নামী বেসরকারি স্কুলে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে ইমেল আসায় বুধবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হুমকির তালিকায় শুধুমাত্র স্কুল নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর হামলার ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইমেলে কি বলা হয়েছে? পুলিশ সূত্রে জানা গেছে, এই হুমকি ইমেলগুলিতে মূলত বদলা বা প্রতিশোধ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জর হত্যার প্রতিশোধ নিতেই এই ছক কষা হয়েছে। শুধু তাই নয়, ইমেলে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে টার্গেট করা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপর হামলার হুমকিও দেওয়া হয়েছে। বুধবার সকালে ইমেলগুলি জানাজানি হতেই আহমেদাবাদের ওই 10টি বেসরকারি স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্কুল খালি করে শুরু হয় চিরুনি তল্লাশি। আহমেদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার জোন 1 হর্ষদ প্যাটেল জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে স্কুলগুলির ক্লাস এদিনের মতো স্থগিত রাখা হয়েছিল। পুলিশ বাহিনী প্রতিটি কোণ তল্লাশি করেছে, তবে এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। কয়েকদিন আগেই একইভাবে দিল্লি, গুরুগ্রাম ও পাঞ্জাবের জলন্ধরেও একাধিক স্কুলে হুমকি ইমেল এসেছিল। গত সোমবারই জলন্ধরের 11টি স্কুলে বোমা মারার কথা বলা হয়েছিল। বারবার কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করা হচ্ছে তা খতিয়ে দেখছে আহমেদাবাদ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। এই ইমেলগুলি বিদেশের কোনো সার্ভার থেকে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে স্কুলের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভোটার তালিকায় মমতার ভোট ব্যাংক সাফ, 58 লক্ষ নাম বাদ পড়তেই অমিত মাল্লব্যের বিস্ফোরক পোস্ট। রাজ্যের ভোটার তালিকার সংশোধনী বা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে এক নজিরবিহীন রাজনৈতিক যুদ্ধের সাক্ষী থাকছে পশ্চিমবঙ্গ। খসড়া তালিকা থেকে এক ধাক্কায় 58,20,000-এরও বেশি নাম বাদ পড়ার তথ্য সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে যে গত এক দশক ধরে ভুয়া ও অবৈধ ভোটারদের জোরেই ক্ষমতায় টিকেছিল তৃণমূল কংগ্রেস। অমিত মাল্লব্যের বিস্ফোরক আক্রমণ। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য এক্স টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে তীব্র আক্রমণ করে লিখেছেন, এতকাল অনুপস্থিত মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের নাম ব্যবহার করে তৃণমূল ভোট লুণ্ঠন করেছে। তার দাবি, এই তালিকায় একটি বড় অংশই হলো অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা, যাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত শাসক দল। মালব্যর হুঁশিয়ারি, এবার জরাজীর্ণ ও ব্যর্থ মমতা শাসনের অবসান ঘটবে, কারণ জালিয়াতির পথ বন্ধ হচ্ছে। পরিসংখ্যানের আড়ালে চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী এসআইআরের প্রথম পর্বে যে 58 লক্ষ নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে তার বিনাশ অন্তত উদ্বেগজনক। 24,16,000 ভোটারকে মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। 19,88,000 ভোটার স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গিয়েছেন। 12,20,000 ভোটারকে নিখোঁজ বা খুঁজে পাওয়া যায়নি। 1,38,000 ভোটার হলেন ডুপ্লিকেট বা ভুয়া। বিজেপির দাবি, এখনও প্রায় 1,70,00,000 নামের ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি রয়েছে এবং প্রায় 30 লক্ষ আনম্যাপড ভোটারের ওপর নজরদারি বাকি আছে। মমতার পাল্টা চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে রণংদেহী মেজাজে রয়েছেন। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি ষড়যন্ত্র করে ভোটারদের নাম কাটছে। কালীঘাটের বৈঠকে তিনি ইতিমধ্যে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায় তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি পৌঁছে যেতে। লক্ষ্য 2026 বিধানসভা। আগামী 14 ফেব্রুয়ারি 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই তারিখেই স্পষ্ট হবে বাংলার প্রকৃত জনবিন্যাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে এই বিপুল নাম বাদ যাওয়া আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলকে আমূল বদলে দিতে পারে। এক নজরে এসআইআরের ক্যালেন্ডার, ধাপ, সময়সীমা। প্রথম পর্ব চিহ্নিতকরণ সম্পন্ন। দ্বিতীয় পর্ব শুনানি ও আপত্তি। ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ। 14 ফেব্রুয়ারি 2026। ক্ষণে ক্ষণে পাল্টি খাচ্ছেন হুমায়ুন। এবার জোট করা নিয়ে কি বললেন? বাবরি মসজিদ তৈরি করবেনই হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এবার তিনি নিজেই রাজনৈতিক দল গঠন করছেন। আগামী 22শে ডিসেম্বরই তার নতুন দলের আত্মপ্রকাশ। হুমায়ুনের লক্ষ্য একটাই, 135টি আসনে লড়ে তৃণমূল কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকানো। নিজের দল নিয়ে বড় আপডেট দিলেন হুমায়ুন। এদিন হুমায়ুন কবির বলেন, নতুন দলের 75 জনের স্টেট কমিটি ঘোষণা হবে আর মুর্শিদাবাদের জেলা সভাপতির নাম ঘোষণা হবে। 4 লক্ষ মানুষের উপস্থিতিতে ঘোষণা, 135টি আসনেই লড়ব। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, বর্ধমান, নদিয়া, বীরভূম, মেদিনীপুর সহ নানা জেলাগুলিতে কথা চলছে। মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে। আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান জানাচ্ছি। সবার জন্য দরজা খোলা।
আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি বা ভোট কাটাকাটি হবে কিনা সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, আমি কারোর ভাগ বসাবো না। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নিতে 135টি আসনে লড়ে বিধানসভায় 70 থেকে 90টি সিট জিতে আসব। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের পার্টি হবে, একথা বলে রাখলাম। কি পরিকল্পনা রয়েছে নতুন দল নিয়ে? হুমায়ুন বলেন, আমার যখন পার্টি তৈরি হয়ে যাবে তখন আগামী দিনের কর্মসূচি জানতে পারবেন। 1000 থেকে 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেব, 1,20,000 টাকার গ্রামের লোকেদের বাড়ি তৈরির জন্য দেব, শহরতলিতে 3,68,000 টাকা করে দেব। দিদির পার্টির নেতারা কিভাবে টাকা নিজেদের পকেটে পড়ছে তা সকলের সামনে আনবো, তারপর মানুষ সিদ্ধান্ত নেবে। তাহলে কি জোট করবেন হুমায়ুন? তিনি বলেন, বিরোধীরা অনেক কিছুই বলবে, আগামী দিনে কার সঙ্গে যাব কার সঙ্গে লড়বো তা পরে জানা যাবে। আমি তৃণমূলকে হারাতে চাই, বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আটকাতে চাই। আমার কাছে বাম কংগ্রেস বলে শুধু কথা নয়, আমার যে লক্ষ্য, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব। যার ইচ্ছা আসবে, সেটা মিম হতে পারে, আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে। আমার কোনো ছুতমার্গ নেই, আমি তো অনেক উঁচু পদে আছি। আমি এমএলএ অবস্থায় দল করছি। মিম জিরো আছে, কংগ্রেস জিরো আছে, সিপিএমও জিরো, নওশাদও আছে। যে আসতে চাইবে আসতে পারে। আসাউদ্দিন ওয়াইসি যোগাযোগ করছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, আমার কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। একটাই টার্গেট, দল মানুষের সামনে আনা, 135টি আসনে লড়া। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেছি নাকি সিপিএম এর সঙ্গে মিটিং করেছি নাকি হোম ডিপার্টমেন্টের, তার প্রমাণ দিতে হবে। হুমায়ুনের দল বদল করার দীর্ঘ ইতিহাস আছে। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, তারপর নির্দল, সেখান থেকে বিজেপি, আবার সেখান থেকে ফের তৃণমূলে ফিরেছেন। এই দলবদল এবং বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ নিয়ে হুমায়ুন বলেন, আমি বিজেপিতে গিয়েছিলাম, তার কারণ ছিল আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ, যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার, তিনি কোথায় ছিলেন জিজ্ঞাসা করবেন। এসপি মুর্শিদাবাদ আর এলওপি যিনি রয়েছেন তিনি কোথায় ছিলেন? রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরে তোলাবাজি করতেন। আমার টুটি চেপে ধরেছিল, তাই বিজেপিতে গিয়েছিলাম। সেখানেও দিলীপ ঘোষ, মুকুল রায়ের পছন্দ ছিল না, তাই চলে এসেছি। এটা ইস্যু হবে না। 22 তারিখ 4 লক্ষ মানুষের সমাগম করে নতুন দলের আত্মপ্রকাশ করবেন ভরতপুরের বিধায়ক।